স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই পেপারটা থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটা 2021 সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমে তোমাদের সংক্ষেপে বিষয়বস্তুটা বলে দেব, তারপরে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা নিয়ে আলোচনা করব। তারও আগে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে ক্লাসটা তোমরা বুঝে নাও। আজকে যে প্রশ্নটা আলোচনার কথা ছিল সেটা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা কিন্তু অনেক প্রাচীন, প্রায় 2000 খ্রিস্টপূর্বাব্দ আগে থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দ আগে থেকে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার সূচনা হয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন বৈদিক গ্রন্থ মানে তোমরা বুঝতে পারছো, ঋগ্বেদ, আদি বৈদিক গ্রন্থ ঋগ্বেদ, পরবর্তী বৈদিক গ্রন্থ হচ্ছে সাম, যজু, অথর্ব, এইগুলো এই বৈদিক গ্রন্থ, বিভিন্ন ধর্মগ্রন্থ, জৈন এবং বৌদ্ধ গ্রন্থ এবং তারপরে কৌটিল্যের অর্থশাস্ত্র, এই সব গ্রন্থগুলো কিন্তু প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাকে প্রভাবিত করেছিল। ঠিক আছে, এবারে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্য নোটসে আমি আলোচনা করেছি সেগুলো তোমাদের সংক্ষেপে বলে দেব, একটু শুনে নেবে। যে প্রথম বৈশিষ্ট্য কি? তত্ত্ব ও বাস্তবতা। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা সমস্ত কিছু বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিচার করতেন, তবে তারা তত্ত্বকে গুরুত্ব দিত না এমনটা নয়। তত্ত্ব এবং বাস্তবতার একটা সংমিশ্রণ লক্ষ্য করা গিয়েছে তখনকার রাষ্ট্রচিন্তায়, অর্থাৎ প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায়। দ্বিতীয় পয়েন্ট পাবে তোমরা, সুসংবদ্ধ ও ধারাবাহিকতার অভাব। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় সুসংবদ্ধতা ও ধারাবাহিকতার অভাব দেখা যায়। রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নতা এবং খাপছাড়া একটা ভাব বোঝা যায়। কারণ কি? এর মেইন কারণ হচ্ছে তখনকার দিনের কোনো প্রামাণ্য গ্রন্থ কিন্তু পাওয়া যায়নি, সেই কারণে। পরের পয়েন্ট হচ্ছে তোমাদের ধর্ম ও নীতিবোধ। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা ধর্ম এবং নীতিবোধের দ্বারা পরিচালিত হতো। পরের পয়েন্ট পাবে তোমরা রাষ্ট্র ও রাজতন্ত্র। এখানে মনে রাখবে, এই পয়েন্টটায় রাষ্ট্র রাজতন্ত্রে যেটা বোঝাতে চাওয়া হয়েছে সেটা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের থেকে রাজতন্ত্রের ওপরে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, অর্থাৎ রাজার ওপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নেক্সট পয়েন্ট হচ্ছে রাষ্ট্রচিন্তার পরিধি। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার পরিধি অনেক বেশি ব্যাপক, কারণ এখানে রাষ্ট্রচিন্তায় রাষ্ট্র এবং রাজনীতি ছাড়াও অর্থনীতি, সংস্কৃতি, সমাজতত্ত্ব, ন্যায় নীতি, এমনকি পররাষ্ট্র নীতি নিয়েও আলোচনা করা হয়েছে। তারপরের পয়েন্ট হচ্ছে প্রাচীনত্ব। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা অনেক প্রাচীন। পাশ্চাত্য যে রাষ্ট্রচিন্তা আছে তার থেকেও তুলনামূলক বিচারে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা আরও অনেক প্রাচীন। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা মানে পশ্চিমী রাষ্ট্রচিন্তার কথা বলা হচ্ছে। নেক্সট পয়েন্ট হচ্ছে তোমাদের যে রাষ্ট্র ও সমাজ সমর্থক। প্রাচীন ভারতে রাষ্ট্র এবং সমাজ সমর্থক অর্থাৎ এক বলে মনে করা হতো। তারপরে বর্ণ ও জাতিভেদ প্রথা সমর্থন। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় বর্ণ এবং জাতিভেদ প্রথা মানে অস্তিত্ব ছিল। এবারে তোমরা নোটসটা দেখে নাও। আরেকটা বিষয় আবারও বলছি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। নোটসটা তোমরা দেখে নাও, খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তর অর্থাৎ নোটসটা তোমরা দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নটা ছিল, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রথমে তোমাদের একটা ভূমিকা লিখতে হবে, সেখানে কি লিখবে ভালো করে বুঝে নাও।
ভারতীয় রাষ্ট্রচিন্তা অনেক বেশি প্রাচীন, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রচিন্তা সেটা অনেকটা প্রাচীন। আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে ভারতে রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছিল। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা বৈদিক শাস্ত্রসমূহ, বৈদিক শাস্ত্র মানে তোমরা জানো ঋক, বেদ এবং পরবর্তী যে বেদগুলো আছে সাম, যজু, অথর্ব, এইগুলোকে বৈদিক শাস্ত্র বলা হচ্ছে। বৈদিক শাস্ত্রসমূহ, ধর্মসূত্রসমূহ, মহাকাব্য, বৌদ্ধ জৈন গ্রন্থ, পাণিনির পতঞ্জলি এবং সর্বোপরি কৌটিল্যের অর্থশাস্ত্র দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিল। অর্থাৎ এইগুলো কিন্তু প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এবারে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার প্রকৃতি বা বৈশিষ্ট্য, এবারে মেন যে টপিকটা সেটা তোমরা বুঝে নাও। প্রথম পয়েন্ট কি আছে দেখো, প্রথম পয়েন্ট আছে তত্ত্ব ও বাস্তবতা। সেখানে কি বলা হচ্ছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দার্শনিকরা বিশেষভাবে বাস্তববাদী ছিলেন। রাষ্ট্রনীতির বাস্তব সমস্যার উপরে তারা অধিক গুরুত্ব আরোপ করেন এবং এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রনৈতিক বিষয়াদি ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। অর্থাৎ বাস্তববাদের ওপর ভিত্তি করে তারা রাষ্ট্রনৈতিক যে বিষয় সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। তবে তারা রাষ্ট্র ব্যবস্থায় তাত্ত্বিক কাঠামোকে পুরোপুরি অবহেলা বা উপেক্ষা করেনি। তারা তত্ত্ব ও বাস্তবতার মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। তারপর দ্বিতীয় পয়েন্ট কি আছে, সুসংবদ্ধ ও ধারাবাহিকতা। এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মধ্যে সুসংবদ্ধতা ও ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় অনেক ক্ষেত্রে খাপছাড়া এবং বিচ্ছিন্ন প্রকৃতির। প্রাচীন ভারতের যে রাষ্ট্রচিন্তা সেটা অনেক ক্ষেত্রে কি খাপছাড়া বা বিচ্ছিন্ন প্রকৃতির। এছাড়া অনেক ক্ষেত্রেই প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ওপর তেমন কোনো প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায়নি। অর্থাৎ এরকম কোনো বই তখন কিন্তু পাওয়া যায়নি যে সেটা থেকে একদম সঠিকভাবে একটা ধারাবাহিকতা বোঝা যায়। পরের পয়েন্ট আছে ধর্ম ও নীতিবোধ। সেখানে কি বলা হচ্ছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদরা ধর্ম ও নীতিবোধের দ্বারা বিশেষভাবে প্রভাবিত। প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ধর্ম ও নীতিবোধের সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ আয়োজন দেখা যেত। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট আছে রাষ্ট্র ও রাজতন্ত্র। সেখানে কি বলা হচ্ছে, রাষ্ট্র ও রাজতন্ত্রে দেখো, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের পরিবর্তে রাজতন্ত্রের অবিসংবাদী প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। অর্থাৎ রাষ্ট্রের পরিবর্তে সেখানে কি রাজতন্ত্রের প্রাধান্য, অর্থাৎ রাজার প্রাধান্য থাকবে। এই রাজতন্ত্রকে কেন্দ্র করে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা আবর্তিত ও বিবর্তিত হয়েছে। রাজতন্ত্রের প্রাধান্য থাকায় ব্যক্তি জীবনে চরম রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। ব্যক্তি জীবনে কি চরম রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তারপর কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রচিন্তার পরিধি। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার পরিধি ব্যাপক, অর্থাৎ রাষ্ট্রচিন্তার যে পরিধি সেটা অনেক বিশাল ছিল। সেখানে রাষ্ট্র এবং রাজনীতি ছাড়াও প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় অর্থনীতি, সংস্কৃতি, সমাজতত্ত্ব, ন্যায়নীতি, এমনকি পররাষ্ট্রনীতি বিষয়েও বিস্তারিত আলোচনা আছে। পরের পয়েন্ট প্রাচীনত্ব। সেখানে কি বলা হচ্ছে, প্রাচীনত্বের দিক থেকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার তুলনায় প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা তুলনামূলকভাবে অনেক বেশি প্রাচীন বলে মনে করা হয়। যে প্রাচীনত্বের দিক থেকে পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার তুলনায়, পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা মানে কি পশ্চিমী রাষ্ট্রচিন্তার তুলনায় প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা অনেক বেশি কিন্তু প্রাচীন। আর আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে ভারতের রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছিল। কৌটিল্যের অর্থশাস্ত্রের পূর্বেও ভারতের বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কিত মতবাদ প্রচলিত ছিল। তারপরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্র ও সমাজ সদর্থক। অর্থাৎ রাষ্ট্র এবং সমাজ এটা যে আলাদা ব্যাপার সেটা তখন বলা হতো না। দেখো কি বলা হচ্ছে, প্রাচীন ভারতীয় রাষ্ট্র দর্শনে রাষ্ট্র ও সমাজের মধ্যে পার্থক্য করা হয়নি। রাষ্ট্র ও সমাজের মধ্যে ধারণাগত পার্থক্য যেমন ছিল না, তেমনি কার্যগত বা ভূমিকাগত বিচারেও কোনো পার্থক্য করা হয়নি। স্বভাবতই প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাষ্ট্র ও সমাজ শব্দ দুটি বহুলাংশে সমার্থকভাবে ব্যবহার করা হয়েছে। নেক্সট পয়েন্ট আছে রাজনীতির স্বতন্ত্র আলোচনায় অমিল। এখানে কি বলা হচ্ছে, প্রকৃত প্রস্তাবে প্রাচীন ভারতীয় রাজনীতিকে সম্পূর্ণ স্বতন্ত্র কোনো আলোচনার বিষয় হিসাবে বিবেচনা করা হতো না। রাজনৈতিক বিষয়কে সমাজ জীবনের অন্যান্য বিষয়াদির সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় হিসাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা হতো। আর রাজনীতির বিষয়ে সম্পূর্ণ স্বাধীন আলোচনার শুরু হয়েছে অনেক পরে। ঠিক আছে, সেটা অনেক পরে শুরু হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে বর্ণ ও জাতিভেদ প্রথা
সমর্থন, বর্ণ আর জাতিভেদ প্রথার সমর্থন। সেই পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তায় বর্ণ ও জাতিভেদ ব্যবস্থার সমর্থনসূচক আলোচনা আছে সনাতন ভারতীয় রাষ্ট্রদর্শন অনুযায়ী। সমাজ ব্যবস্থার প্রতিটি জাতির স্বতন্ত্র সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা জাতির স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমান। এই সমস্ত জাতিগত ভূমিকা পালনের মাধ্যমে সুস্থ সমাজ জীবন সুনিশ্চিত হয়। পরে আছে নেক্সট যেটা তোমাদের লিখতে হবে, একটা মূল্যায়ন লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, যে প্রাচীন ভারতের রাজনৈতিক প্রতিষ্ঠান ও মতবাদ সম্পর্কে সাম্যক ধারণা লাভ করা সহজ নয়। এক্ষেত্রে বহু ও বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়, যেমন নির্ভরযোগ্য উৎস বা প্রামাণ্য গ্রন্থের অভাব, রাষ্ট্রতাত্ত্বিকদের সঠিক নাম ও সময়কাল সম্পর্কে বিতর্ক, বিভিন্ন শব্দ ও পদের যথাযথ ব্যাখ্যা নিয়ে বিতর্ক প্রভৃতি। তবে এই সব সমালোচনা থাকার সত্ত্বেও প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কারণ আধুনিক ভারতে অনেক রাষ্ট্র দার্শনিক প্রাচীন ভারতীয় চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয়েছেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।